আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আমেরিকাকে আমরা একবারই বিশ্বাস করি না, ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব। এদিকে পুতিনের সঙ্গে কথায় কাজ হয় না, নতুন নিষেধাজ্ঞা দেওয়ার আগে ট্রাম্প। অপরদিকে ফিলিস্তিনি পশ্চিম তীর দখলের বেল পাশের বিরোধিতা করল যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার। এবং সবশেষে থাকছে ভারত আসলে ট্রয়ের ঘোড়া, কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা অপরিহার্য। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। আমেরিকাকে আমরা একবারই বিশ্বাস করি না জানিয়ে ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব বলে ইরান একেবারেই বিশ্বাস করে না। বুধবার ২২ অক্টোবর পশ্চিম ইরানের চাহার মাহালি ও বাখতিয়ারি প্রদেশে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ইসমাইল খাতিব বলেন, আমাদের জাতীয় স্বার্থ রক্ষার দাবি করে যে কোনো আলোচনায় বসুক না কেন, আমরা তাতে কোনো আস্থা রাখি না। খাতিবের মতে আমেরিকা ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও এর আড়ালে রয়েছে ইরানি জাতির প্রতি গভীর ষড়যন্ত্র। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন, ইসরায়েলি শাসন ব্যবস্থা ও তাদের অন্যান্য শত্রুরা ইরানে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একযোগে ষড়যন্ত্র চালিয়েছে। বিশেষ করে জুন মাসে ওয়াশিংটন ও তেল আবিবের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে। গোয়েন্দামন্ত্রী বলেন, এই উচ্ছকারী আগ্রাসনের আগে বহু বছর ধরে শত্রুরা প্রচারণার মাধ্যমে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, বিশ্ব জনমতকে ইরানের বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং জনগণকে ইসলামী বিপ্লব থেকে দূরে সরাতে চেয়েছে। এই যুদ্ধে পশ্চিমী প্রযুক্তি ও যুদ্ধ কৌশল ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ হাইব্রিড অপারেশন চালানোর চেষ্টা হয়েছিল। তিনি আরও বলেন, ইরান বিরোধী ষড়যন্ত্রে ৫০টিরও বেশি বিদেশি গোয়েন্দা সংস্থা অংশ নেয়। তার মতে আমেরিকার সহায়তায় ইসরায়েল যেভাবে গাজা ও লেবাননে আগ্রাসন চালিয়েছে তা তাদের তথাকথিত শক্তির মাধ্যমে শান্তি নীতিকে সম্পূর্ণভাবে মিথ্যে প্রমাণিত করেছে। তিনি বলেন, এখন পুরো বিশ্ব বুঝে গেছে এই অপরাধীদের কাছে শক্তির মাধ্যমে শান্তির প্রকৃত অর্থ কী। এটি আসলে অপরাধের মাধ্যমে বশ্যতা। তবে খাতিব প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কৌশলগত নেতৃত্ব, ইরানের সশস্ত্র বাহিনীর সফল প্রতিরক্ষা ও পাল্টা অভিযান এবং দেশের সর্বস্তরের ঐক্যকে, যার ফলে এই হাইব্রিড যুদ্ধ ব্যর্থ হয়েছে। এদিকে পুতিনের সঙ্গে কথায় কাজ হয় না, নতুন নিষেধাজ্ঞা দেওয়ার আগে ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয় না বলে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ইউক্রেনের শান্তি চুক্তির বিষয়ে মস্কোকে চাপে রাখতে নতুন করে ২ রুশ তেল প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। ন্যাটো সচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, প্রতিবার ভ্লাদিমিরের সঙ্গে আমার ভালোই কথাবার্তা হয়, কিন্তু তা কোনো দিকে এগোয় না। অবশ্য তাদের সর্বশেষ বৈঠক তো আগেই বাতিল করা হলো, অর্থাৎ এবার আর কথাবার্তাই হয়নি। হাঙ্গারিতে ট্রাম্প পুতিন একটি বৈঠকের কথা থাকলেও মঙ্গলবার সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর কিছু ঘণ্টা আগে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে তীব্র হামলা চালায়, যাতে অন্তত ৭ জন নিহত হয়, তাদের মধ্যে কয়েকজন শিশু। মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেন, এই নির্বুদ্ধিতার যুদ্ধ শেষ করত পুতিনের আপত্তির কারণে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করছে। হোয়াইট হাউসের রুটের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, নতুন নিষেধাজ্ঞাগুলো পুতিনকে আলোচনায় ফিরতে বাধ্য করবে বলে আশা করেন তিনি বলেন, আমরা অনেকদিন অপেক্ষা করেছি, এখন সময় এসেছে। মার্কিন পদক্ষেপে স্বাগত জানিয়ে রুট বলেন, পুতিনের ওপর আরও চাপ সৃষ্টি করা জরুরি, আর প্রেসিডেন্ট ট্রাম্প আজ সেটাই করেছেন। এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন রাশিয়ার প্রস্তাব সোচ্চরে আসা। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রস্তাবের পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। ট্রাম্পের মতে মূল বাধা হল মস্কোর যুদ্ধবিরতির অস্বীকৃতি। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও আলোচনার ইচ্ছা রাখে। গত সপ্তাহে যুক্তরাজ্য রসনেফট এবং লুকয়েলের ওপর একইরূপ নিষেধাজ্ঞা আরোপ করে। ব্রিটিশ অর্থমন্ত্রী রাচেল রিভস বলেন, বিশ্ববাজারে রাশিয়ার তেলের কোনো স্থান নেই। লন্ডনে রুশ দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়াবে এবং উন্নয়নশীল দেশগুলোর জ্বালানি নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। রসনেফট এবং লুকয়েল প্রতিদিন গড়ে ৩১ লাখ ব্যারেল তেল রপ্তানি করে। রসনেফট একাই রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের জন্য দায়ী, যা বিশ্ব সরবরাহের প্রায় ৬%। রাশিয়ার তেল ও গ্যাস খাত দেশটির সবচেয়ে বড় রপ্তানি উৎস, যার প্রধান ক্রেতা চীন, ভারত এবং তুরস্ক। ট্রাম্প এই দেশগুলোকেও রুশ তেল আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি পশ্চিম তীর দখলের বিল পাশের বিরোধিতা করল যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার। ইসরায়েলের পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের প্রস্তাবকে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপ কার্যত ফিলিস্তিনি তেলে পুনর্ভোগ করার সমতুল্য হবে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিতর্কিত বিল পাশ হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা ও প্রভাবশালী আরব দেশ সৌদি আরব ইতিমধ্যে এই পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার জন্য
ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, নেসেটে আয়োজিত ভোটে বিলটি পাশ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে এখনই আমরা এর পক্ষে নই। আমরা মনে করি এটা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এর আগে গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্পও পশ্চিম তীর যুক্তকরণ ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করে বলেন যে তিনি এমন কোনো পদক্ষেপের অনুমতি দেবেন না যা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কে অবনতি ঘটায় বা গাজা শান্তি পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে সৌদি আরব নেসেটের বিলটির তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এগুলো অবৈধ বসতি স্থাপনকে বৈধতা দেওয়ার এবং ইসরায়েলি দখলদারি বাহিনীর সম্প্রসারণবাদী নীতির অংশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরব সব ধরনের অবৈধ বসতি স্থাপন ও দখল নীতির সম্পূর্ণ বিরোধিতা জানায় এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে আরও আহ্বান করা হয়েছে, ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি ভূখণ্ডে দখল অন্ধের অবসান ঘটিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া উচিত, যাতে পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। এছাড়া নেসেটের ভোটে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার ও জর্ডানও। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযোজনের চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জেরুজালেম ও গাজা উপত্যকার এবং পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড একটি অবিচ্ছিন্ন ভৌগোলিক এলাকা, এর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, এসব বিল দখলদার, উপনিবেশগতি কুৎসা চেহারা প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, দখলদার ইসরায়েলের পশ্চিম তীরের ভূমি দখলে জোরালো চেষ্টা অবৈধ বলে আমরা ঘোষণা করছি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে ক্রড়া ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেসেটের ভোটের নিন্দা জানিয়েছে। এক্সে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, এটি দুই রাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করবে এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের ৪ জুনের সীমানার ভিত্তিতে জেরুজালেম সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারে হস্তক্ষেপ। এদিকে ১২০ জন সদস্যের কোনেসেটে অনুষ্ঠিত ভোটে ২৫ জন পক্ষে এবং ২৪ জন বিপক্ষে ভোট দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার লিকুড দল এই বিলের বিরোধিতা করলেও তা প্রাথমিকভাবে অনুমোদন পায়। বিলটি আইন হিসেবে কার্যকর হতে আরও ৩ ধাপ ভোটের মধ্যে দিয়ে যেতে হবে। এই পদক্ষেপকে ফিলিস্তিনি ভূখণ্ড সরাসরি দখলে শামিল বলে মনে করা হচ্ছে। নেসেটের একটি বিবৃতিতে বলা হয়েছে, জেউডিয়া ও সামারিয়ার অঞ্চলগুলোতে ইসরায়েলের রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য বিলটি প্রাথমিক অনুমোদন পেয়েছে এবং এখন এটি আরও পর্যালোচনার জন্য পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। লিকুড দল একটি বিবৃতিতে এই ভোটকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য বিরোধীদের আরেকটি উস্কানি বলে আখ্যায়িত করেছে। নেতানিয়াহু কোর্টের কট্টর ডানপন্থী রাষ্ট্রের সংবিধানমন্ত্রী ইতামার বেন গভিরের জিউটিস পাওয়ার পার্টি এবং অর্থমন্ত্রী বেজালিল স্মোত্রিচ রিলিজিয়াস জায়োনিজম বিলটির পক্ষে ভোট দেয়। এবার ভারতকে অভিনব আক্রমণ করলেন পাকিস্তানের সেনাকর্তা জেনারেল শাহির শমশাদ মির্জা। গত সপ্তাহে মির্জা দাবি করেছিলেন ভারতের রাজনৈতিকৃত সামরিক বাহিনী এবং সামরিকীকৃত রাজনীতি রয়েছে। এবার ফের ভারতকে আক্রমণ করলেন তিনি। ইসলামাবাদ সিম্পোজিয়াম ২০২৫-এর অংশ নিয়েছিলেন ওই সেনাকর্তা। সেখানেই তাকে বলতে শোনা যায়, পাকিস্তান আলোচনা পছন্দ করে, কিন্তু আমরা ভারতের মতো এক দেশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছি যারা উত্তেজনা বৃদ্ধির সীমানাকে আরও বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন। এরপর সেনাকর্তা দাবি করেন, ভারতের বর্তমান আচরণ উন্নয়নশীল দেশগুলোর আকাঙ্ক্ষার পরিপূর্ণ বিরোধী, তারা ট্রয়ের ঘোড়া। তিনি বিচ্ছিন্নতার পরিবর্তে সংলাপ, সংঘর্ষের পরিবর্তে শান্তি এবং চরমপন্থীতার পরিবর্তে ভদ্রতার প্রতি তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের জেনারেল মির্জা পাকিস্তানের সেনাপ্রধান COS আসিম মুনিরের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। এর আগে ২০২৫ সালের মে মাসে সাংরিলা সংলাপে পাকিস্তান জেনারেল পেলগম তরঙ্গ হামলা পরবর্তী পরিবেশের কথা উল্লেখ করে বলেছিলেন, যুদ্ধের তীব্রতা হ্রাস পেয়েছে, কিন্তু ঝুঁকি এখন বিতর্কিত অঞ্চল ছাড়িয়ে সমগ্র ভারত এবং পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। তিনি বৃদ্ধিপ্রাপ্ত অস্থিতিশীলতার জন্য ভারতের বর্তমান রাজনৈতিক ও সামরিক অবস্থানকে দায়ী করেছেন, যাকে তিনি চরমপন্থী মানসিকতা হিসেবে বর্ণনা করেছেন। জেনারেলের দাবি, ক্ষতি ও ধ্বংস এড়াতে ভারত হয়তোবা অনেক দেরি করে ফেলবে। লাল রেখার প্রতি ভারতের শ্রদ্ধার অভাব ভারতের আধিপত্যবাদী ভঙ্গ এবং বিশ্বাসের অভাব অর্থপূর্ণ সংকট সমাধানের প্রক্রিয়াকে অকার্যকর করে তোলে। যখন দুই দেশ পারমাণবিক শক্তিধর, সেখানে যুদ্ধের কোনো স্থান নেই বলেও সতর্ক করে দেন পাকিস্তানের জেনারেল শাহির শামসাদ মির্জা। বিটস্পুরিং পাইস্টেলে পশ্চিম বিশৃঙ্খল এবং চালিয়ে চলা পরামর্শমন থেকেও ক্ষুদ্রতা পাইরস পালাতে পাক সেনা প্রধান শাহির শামসাদ মির্জায়।